হ্যালো, আসসালামু আলাইকুম। তো এখনকার টপিক হচ্ছে লেন্জের সূত্র। যদি 1 নাম্বার ক্লাসটা দেখে থাকো তাহলে এই ক্লাসে কোনো সমস্যা হবে না। একটু দেখি লেন্জের সূত্রটা আসলে কি বলছে। 1 নাম্বার ক্লাসে আমরা দেখছিলাম যে যখন এরকম একটা কুণ্ডলী থাকে, এই যে আমাদের একটা কুণ্ডলী, যদি এখান থেকে দেখার ট্রাই করি, তার মানে হচ্ছে এরকম তারের কুণ্ডলী, এই যে কুণ্ডলীটা, ওকে। এই কুণ্ডলীর মধ্যে যদি আমি এই যে আমাদের একটা একখণ্ড চুম্বক ছিল নর্থ এবং সাউথ, যখন আমি এর মধ্যে এদিকে ঢুকাবো, ঠিক আছে, এদিকে, তখন এই নর্থ পোল যখন আমি এই কুণ্ডলীর মধ্যে প্রবেশ করাবো, নর্থ পোল মানে হচ্ছে উত্তর মেরু, যখন কুণ্ডলীর মধ্যে প্রবেশ করাবো তখন কুণ্ডলীতেও নর্থ পোল সৃষ্টি হবে। অর্থাৎ আমি যদি কুণ্ডলীর মধ্যে নর্থ পোল প্রবেশ করাই, তাহলে কুণ্ডলীতে নর্থ পোল সৃষ্টি হবে, মানে ওটা ওটা চুম্বকের ন্যায় আচরণ করবে। আমরা জানি যে উত্তর এবং উত্তর মানে সমধর্মী বিকর্ষণ করে, তখন একে বিকর্ষণ করবে, অর্থাৎ পরবর্তীতে তাকে আর ভিতরে ঢুকতে দিবে না। তো সে কারণে এইখানে হচ্ছে লেন্জের সূত্রটা বলছে যে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল বা তড়িৎ প্রবাহের দিক, অর্থাৎ দিকটা এমন হবে যে তা যে কারণে সৃষ্টি হচ্ছে সেই কারণকেই বাধা দিচ্ছে। অর্থাৎ আমি হচ্ছে নর্থ পোল বা হচ্ছে উত্তর মেরু প্রবেশ করার কারণে আমার তড়িৎচালক শক্তিটা আবিষ্ট হলো, এবং এই নর্থ পোলের জন্য আবার এখানেও নর্থ পোল সৃষ্টি হলো, অর্থাৎ পরবর্তীতে তাকে আর প্রবেশ করতে দিচ্ছে না। তো এটাই বলছে, যে কারণে সৃষ্টি হচ্ছে সেই কারণকেই সে কি করতেছে, বাধা দিচ্ছে। যে এই যে সূত্রটা, এই সূত্রটা যে ব্যাখ্যা করছে সেটার নাম হচ্ছে লেন্জ, যার কারণে তার নাম অনুসারে হয়ে গেছে লেন্জের সূত্র। অনুরূপভাবে যখন আমি বের করতেছি, তখন কি হবে, বের করতেছি তার মানে এটা কি সাউথ পোল, তখন এখানে আসলে সাউথ পোলটা সৃষ্টি হচ্ছে। মানে মোট কথা এর ডিরেকশন বোঝানোর জন্য আমরা এই লেন্জের সূত্রটা ইউজ করি। সেই জন্যই আমরা ওই যে এই যে ছিল, ইকুয়ালস টু একটা মাইনাস ডি ফাই ডিভাইড বাই ডিটি, এটা ইউজ করতাম, এবং একটা এন ইউজ করতাম। এই কারণেই মূলত আমরা এই মাইনাসটা ইউজ করি, ঠিক আছে। শেষ, লেন্জের সূত্র শেষ। লেন্জের সূত্র নিয়ে অনেক কথাবার্তা আছে, জাস্ট এতটুকুই জেনে রাখা যে কারণে সৃষ্টি হয় সে কারণকেই বাধা দেয়। অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক বল বা তড়িৎ প্রবাহের দিক হবে যে কারণের জন্য সৃষ্টি হচ্ছে সেই কারণেই বাধা দিচ্ছে, অর্থাৎ একটা মাইনাস হবে। আর কিচ্ছু এখানে শেখার দরকার নেই। লেন্জের সূত্র এই পর্যন্তই শেষ। এরপরে আপেক্ষিকতা আছে, অনেক কিছুই আছে, ওই বিষয়ে আমরা পরে দেখব। আচ্ছা, এবার মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সক্রিয় আবেশ গুণাঙ্ক বা সেলফ ইন্ডাকশন জিনিসটা কি সেইটা বোঝার আগে আমরা একটু মনে রাখবো, একটু জেনে রাখবো, সেটা হচ্ছে যে ফাই ফাই মানে হচ্ছে এটার নাম হচ্ছে চৌম্বক ফ্লাক্স সমানুপাতিক অফ আই, মানে প্রবাহের সমানুপাতিক। চৌম্বক ফ্লাক্স প্রবাহের সমানুপাতিক, এটা আমরা মনে রাখবো, চৌম্বক ফ্লাক্স প্রবাহের সমানুপাতিক, ঠিক আছে। এখন আমরা যদি এইখানে একটু এই চিত্রটার দিকে একটু দেখি, এখানে একটা ব্যাটারি দেওয়া আছে, হ্যাঁ, আর এইখানে হচ্ছে একটা তার দেওয়া আছে, সোজা বাংলা কথা, তার দেওয়া আছে, এরকম হলো, একটা তার দেওয়া আছে, ওকে। আর এখানে একটা চাবি দেওয়া আছে, অর্থাৎ আমরা সুইচ যেটাকে বলি, সুইচ দেওয়া আছে। এখন আমি যদি এই সুইচটাকে চালু করি, মানে জাস্ট এটা বন্ধ করে দেওয়া মানে হচ্ছে সুইচটা চালু করা। সুইচটা চালু করলে এখানে কি প্রবাহ, এই দিক থেকে প্রবাহ যাবে, এই দিক থেকে প্রবাহ এই দিক থেকে যে এদিকেই যাবে। ধরো এখানে হচ্ছে মূল প্রবাহ ধরো আছে 100 অ্যাম্পিয়ার, কত, 100 অ্যাম্পিয়ার, মূল প্রবাহ 100 অ্যাম্পিয়ার আছে। এখন একটা বিষয় খেয়াল করো যে আমি সুইচ টেপার সাথে সাথেই কি সুইচ আমি টিপ দিলাম, টিপ দেওয়ার সাথে সাথেই কি এইটা 100 অ্যাম্পিয়ারে পৌঁছাবে? না, একটু সময় কিন্তু লাগবে, ধীরে ধীরে পৌঁছাবে, ঠিক আছে। মাথায় রাখতে হবে এই তারের মধ্যে হুট করে 100 অ্যাম্পিয়ার দৌড় মারে 100 অ্যাম্পিয়ারে পৌঁছাবে না। মানে প্রথমে এই পুরোটা বর্তনীটা পূর্ণ হইতে
একটু সময় লাগবে, অর্থাৎ 100 অ্যাম্পিয়ারে পৌঁছাতে সময় লাগবে। অর্থাৎ সুইচটা টেপার সাথে সাথেই যদি একটা লাইট থাকে, এখানে মনে করো একটা লাইট আছে, এই লাইটে 100 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাবে না, একটু সময় লাগবে, ধীরে ধীরে যাবে। কারণ কি, অবশ্যই কিন্তু বাধা আছে, একসাথেই কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যেই পৌঁছাইতে পারে না, মিলি সেকেন্ড লাগে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি, অবশ্যই সেখানে কি হচ্ছে যে প্রবাহটা প্রথমে হচ্ছে জিরো ছিল, প্রথমে এখানে হচ্ছে এই যদি আমি একটা তারের অংশ চিন্তা করি, প্রথমে প্রবাহ ছিল জিরো, তারপরে সেখান থেকে আস্তে আস্তে 1 হয়েছে, তারপর 2 হয়েছে, তারপর 3 হয়েছে, তারপর 4 হয়েছে, এবার হইতে হইতে তারপরে কিন্তু 100 অ্যাম্পিয়ার পর্যন্ত হয়েছে, ম্যাক্সিমাম প্রবাহে পৌঁছাইছে। তার মানে কি, সময়ের সাথে সাথে আমাদের আই এর মানটা পরিবর্তিত হয়েছে। এখন এইখানে যদি আমরা একটু আসি, এইবার এখানে আসলে আমরা বুঝতে পারবো। তার মানে আমরা প্রবাহের সাথে সাথে আই পরিবর্তিত হয়েছে, প্রবাহের সাথে সাথে আই পরিবর্তিত হওয়া মানে কি, সমানুপাতিক সম্পর্ক। তার মানে ফাইও কিন্তু চেঞ্জ হয়েছে, তাহলে ফাই যদি চেঞ্জ হয়, আমরা জানতাম যদি ফাই চেঞ্জ হয়, সময়ের সাথে সাথে যদি ফাই চেঞ্জ হয়, এইটুক সমান সমান লেখা যায় আছে ই, ই মানে কি, তার মানে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। তো এখানেই আছে সক্রিয় আবেশ গুণাঙ্ক বা সেলফ ইন্ডাকশন, এটাই বলছে যদি আমরা কোনো সুইচ অন করি, অন করার সাথে সাথেই প্রবাহ কিন্তু 100 অ্যাম্পিয়ার বা ম্যাক্সিমাম প্রবাহে যায় না, কিছুটা সময় লাগে। সেই সময়ের মধ্যে কিন্তু আবার এই যে আমাদের চৌম্বক ফ্লাক্স ছিল, এই চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, সেই সময়ের মধ্যে কিন্তু আমার চৌম্বক ফ্লাক্সেরও পরিবর্তন ঘটে। এই যে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটতেছে, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটা মানে হচ্ছে সেখানে তড়িৎচালক শক্তি আবিষ্ট হওয়া। এই ঘটনার নাম হচ্ছে সক্রিয় আবেশ গুণাঙ্ক, অর্থাৎ এই তারের মধ্যে একটা তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। ঠিক আছে, আচ্ছা, সক্রিয় আবেশ, এই ঘটনার নাম হচ্ছে সক্রিয় আবেশ। এখন সক্রিয় আবেশ গুণাঙ্ক জিনিসটা কি, সেই গুণাঙ্ক জিনিসটার জন্য আমরা একটু এই দিকে আসবো। সক্রিয় আবেশ গুণাঙ্কটা খুব ইজি জিনিস, এখান থেকে যদি আমরা ফাই ইকুয়ালস টু এই যে এল আই, অর্থাৎ আমরা জাস্ট এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দিয়ে আমরা ধ্রুবক ইউজ করলাম এল আই। এই এলটাই হচ্ছে সক্রিয় আবেশ গুণাঙ্ক, এই এলটাই হচ্ছে সক্রিয় আবেশ গুণাঙ্ক, সক্রিয় আবেশ গুণাঙ্ক। এবং এটার একক হচ্ছে, হেনরি, এটাকে এইচ দ্বারা প্রকাশ করে, এখান থেকে যদি আমরা এর এককে যাই, এই যে এল ইকুয়ালস টু লেখা যাচ্ছে ফাই বাই আই, ওয়েবার পার অ্যাম্পিয়ার, এটা ওয়েবার পার অ্যাম্পিয়ার, অপর নাম হচ্ছে হেনরি। ঠিক আছে, তো পরবর্তী যদি একটু এই জিনিসটার সাথে কম্পেয়ার করি, মানে হচ্ছে আমরা তো এখানে একটা সূত্র লিখছি, এটা একটু মুছে দিলাম, এটা পরের লাইনে আমরা লিখবো। তাহলে যেহেতু এখানে কি একটা তড়িৎচালক শক্তি আবিষ্ট হচ্ছে, সেই তড়িৎচালক শক্তির মানটা আমরা লিখি, সেটা হচ্ছে ই ইকুয়ালস টু একটা মাইনাস দিলাম, মাইনাস ডি ফাই ডিভাইডেড বাই ডি টি। আর ফাই এর মান অলরেডি এল আই পেয়ে গেছি, তার মানে হচ্ছে ই ইকুয়ালস টু মাইনাস ডি, একটা এল সামনে নিলাম, তাহলে ডি আই ডিভাইডেড বাই ডি টি। কারণ হচ্ছে এলটা কনস্ট্যান্ট, যার কারণে আমরা জাস্ট ফাই এর পরিবর্তে এল আই বসাই দিছিলাম, তাহলে এলটাকে আগে নিলাম, ডি আই ডিভাইডেড বাই ডিটি। তার মানে এই জিনিসটা কি, আমরা হচ্ছে যদি এটার কথা চিন্তা করি, মানে এটা হচ্ছে ডি আই ডিভাইডেড বাই ডিটি হচ্ছে প্রবাহের হার, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা এল এর মানটা পেয়ে যাই, তার মানে এল ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে ই ডিভাইডেড বাই ডি আই ডিভাইডেড বাই ডিটি। তার মানে ই মান হচ্ছে ভোল্টেজ, আর ডি আই ডিভাইডেড বাই ডিটি মান হচ্ছে অ্যাম্পিয়ার পার সেকেন্ড, অ্যাম্পিয়ার পার সেকেন্ড। এটার নামই হচ্ছে, এটাই আবার আছে হেনরি। ঠিক আছে, তাহলে হেনরি যদি বলে একক কোনটা, তাহলে কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। ই মানে হচ্ছে ভোল্ট, এই যে ভোল্ট অ্যাম্পিয়ার পার সেকেন্ড, ভি এ পার এস, এই এ এমপি দিয়ে বুঝাইলাম অ্যাম্পিয়ার, কারণ অনেক সময় এ দিয়ে অনেকে ভেজাল পাকাইতে পারো, সেই জন্য আছে আমি একটু সুন্দর মতো লিখে বুঝাই দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন এখান থেকে তাহলে আমাদের সূত্র কোনটা কোনটা কাজে লাগবে আমি একটু দাগাই দিছি। সূত্র আমাদের এটা কাজে লাগবে,
এই সূত্রটা আমাদের কাজে লাগবে, একটু মুছে দিলাম, যে একটু সুন্দর মতো লিখে দিই। এটা হচ্ছে এল ডিআই ডিভাইডেড বাই ডিটি। তাহলে এই সূত্রটা আমাদের হচ্ছে কাজে লাগতেছে ডিআই ডিভাইড বাই ডিটি, এই সূত্রটা আমাদের কাজে লাগতেছে। আর হচ্ছে আমাদের এই সূত্রটা কাজে লাগবে, এই সূত্রটা আমাদের কাজে লাগবে। কখনো কখনো একটা এনও থাকতে পারে, তখন এনটা আসলে মতো এর সাথে থাকবে, তাহলে এন ফাই ইজ ইকুয়াল টু এল আই হবে। যদি এন মানে কুণ্ডলীর সংখ্যা থাকে, কুণ্ডলী থাকা মানে এখানে অনেকগুলো কুণ্ডলী থাকে, তাহলে এন ফাই ইজ ইকুয়াল টু এল আই হবে। এই জিনিসটা কিন্তু মাঝে মধ্যে আসে, এই সূত্রটা একটু শিখে রাখা খুবই সিম্পল বিষয়। আমাদের মেইনলি সক্রিয় আবেশ গুণাঙ্ক জিনিসটা কি ওটা বুঝতে হবে, ওটা বুঝলে আমাদের বাকিগুলো ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো একটা প্রবলেম আছে, প্রবলেমটা একটু দেখো, প্রবলেমটা দেখলে আশা করি বুঝতে পারবা। এখানে বলা আছে একটি কুণ্ডলীতে, একটু দেখতে অসুবিধা হইলেও, আচ্ছা, একটি কুণ্ডলীতে এত কত এক 1 মিনিট 15 মিলি সেকেন্ড সময়ে তড়িৎ প্রবাহ 0.1 অ্যাম্পিয়ার থেকে 0.5 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হওয়ার দরুন মানে কারণে ওই কুণ্ডলীতে 10 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। কুণ্ডলীতে সক্রিয় আবেশ গুণাঙ্ক কত? তাহলে এখানে কি কি দেওয়া আছে? 1 নাম্বার দেওয়া আছে ডিটি দেওয়া আছে, ডিটি দেওয়া আছে হচ্ছে 1.015, আর হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে ডিআই দেওয়া আছে, ডিআই দেওয়া আছে হচ্ছে 0.1 থেকে 0.5, তার মানে হচ্ছে 0.5 মাইনাস 0.1 সমান সমান হচ্ছে 0.4। আর দেওয়া আছে কি তড়িৎচালক শক্তি, আবিষ্ট তড়িৎচালক শক্তি দেওয়া আছে হচ্ছে 10 ভোল্ট। কত দেওয়া আছে? 10 ভোল্ট। তাহলে বলছে সক্রিয় আবেশ গুণাঙ্ক মানে এল ইকুয়ালস টু হোয়াট, এল ইকুয়ালস টু হোয়াট। তাহলে আমরা সূত্র জানি হচ্ছে এল ইকুয়ালস টু মাইনাস ই ডিভাইডেড বাই ডিআই ডিভাইডেড বাই ডিটি। জাস্ট ক্যালকুলেশন করবা, মানটা বসাই দেবা এবং এর এককটা থাকবে অলওয়েজ হেনরিতে। হেনরি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং যখন অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো আসবে সেগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে, এটা তোমরা এখন নিজেরা সলভ করে নিও। আচ্ছা, এরপর দেখি আমরা পারস্পরিক আবেশ গুণাঙ্কে যাই। পারস্পরিক আবেশ গুণাঙ্ক, মিউচুয়াল ইন্ডাকশন, মানে এটাকে বলা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন। মিউচুয়াল ইন্ডাকশন জিনিসটা কি একটু বোঝার ট্রাই করি। যদি সক্রিয় আবেশ গুণাঙ্কটা বুঝে থাকো তাহলে মিউচুয়াল আবেশ গুণাঙ্কটাও ইজি। কিরকম? মিউচুয়াল আবেশ গুণাঙ্কে বলছে যে এইখানে হচ্ছে এটা নেগেটিভ, এটা পজিটিভ, এইটা হচ্ছে একটা মুখ্য কুণ্ডলী মানে পি, পি মানে হচ্ছে প্রাইমারি কুণ্ডলী, প্রাইমারি মানে মুখ্যই, মুখ্য কুণ্ডলীতে আমি যখন এই প্রবাহটা দিব এবং এই প্রবাহটা দিব আগের মতোই, যে মুখ্য কুণ্ডলীতে যখন আমি প্রবাহটা দিব তখন এইটা ধরো এখানে মূল প্রবাহটা আছে, এটা ধরো মূল প্রবাহ আই ইজ ইকুয়াল টু আছে হচ্ছে মনে করো 100 অ্যাম্পিয়ার, মূল প্রবাহটা 100 অ্যাম্পিয়ার পর্যন্ত পৌঁছাইতে পারে, কিন্তু একটু বড় করি, 100 অ্যাম্পিয়ার পর্যন্ত পৌঁছাইতে পারে, বাট সাথে সাথে কিন্তু পৌঁছাইতে পারবে না, সময় লাগবে। কারণ কি? প্রথমে তো ছিল আই এর মান ছিল 0, প্রথমে আই সমান সমান কিন্তু ছিল 0, আই সমান সমান ছিল আমাদের 0 থেকে এরপর আস্তে আস্তে বাড়বে, 1 হবে, 2 হবে, হয়ে একদম 100 পর্যন্ত যাবে। তার মানে সময়ের সাথে সাথে কিন্তু আই এর মান বাড়তেছে, এবং আমরা কিন্তু এক্ষেত্রেও এই জিনিসটা সূত্রে জানি যে ফাই সমানুপাতিক অফ আই, তার মানে এখানে ফাই চেঞ্জ হবে। এবং এইখানে হচ্ছে প্রবাহের পরিবর্তনের কারণে, এইখানে যদি আমি প্রবাহের পরিবর্তন ঘটাই, এর কারণে এর পাশে যেটা আছে, পাশে আর একটা আমি কুণ্ডলিত দিয়ে দিলাম, এই কুণ্ডলিত তার, এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কুণ্ডলী, মানে হচ্ছে এটাকে বলে গৌণ কুণ্ডলী, এটার অপর নাম হচ্ছে গৌণ কুণ্ডলী। তার মানে মুখ্য কুণ্ডলীতে এখানে যদি আমি এই প্রবাহের পরিবর্তন হচ্ছে, মানে এইখানে যদি আমি প্রবাহের পরিবর্তন করি এই তারের মধ্য দিয়ে, তাহলে গৌণ কুণ্ডলীতে কি হবে? গৌণ কুণ্ডলীতে এই চৌম্বক ফ্লাক্স এর পরিবর্তন হবে। কারণ কি? এখানে আমরা বলেছিলাম যে ফাই সমানুপাতিক অফ আই, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে। এই চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হওয়া মানে হচ্ছে মুখ্য কুণ্ডলীতে আমি প্রবাহ দেওয়ার কারণে, মুখ্য কুণ্ডলীতে প্রবাহ পরিবর্তন হওয়ার কারণে গৌণ কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটতেছে। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটা মানে কি? চৌম্বক ফ্লাক্স
চৌম্বক ফ্লাক্স পরিবর্তিত হওয়া মানে হচ্ছে সেখানে ই মানে ভোল্টেজ জেনারেট হবে, সেখানে ই মানে হচ্ছে ভোল্টেজ। আচ্ছা, তাহলে ভোল্টেজটা জেনারেট হবে, সেই ভোল্টেজের মানটা কত? সেই ভোল্টেজের মান হচ্ছে সমান সমান মাইনাস ডি ফাই ডিভাইডেড বাই ডিটি, যেটা হচ্ছে আমরা ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে জানতে পারি। ঠিক আছে, তাহলে এখন একটু আমরা দেখি, তাহলে এখানে হচ্ছে তাহলে কি আছে, একটু এবার ক্যালকুলেশনের দিকে আমরা এগোতে পারি। তাহলে পারস্পরিক আবেশ গুণাঙ্কে একটা বিষয় পাইছি, যদি একটু সবকিছু আবার ক্লিয়ার করি, ফাই সমানুপাতিক অফ আই, এখানে আবেশ গুণাঙ্ক একই জিনিস হবে, তার মানে হচ্ছে ফাই ইকুয়ালস টু এম আই, এম দিয়ে বুঝাইছে মিউচুয়াল আবেশ গুণাঙ্ক, এই যে এটা হচ্ছে সেই গুণাঙ্কটা, এটা হচ্ছে কি পারস্পরিক আবেশ গুণাঙ্ক, যে গুণাঙ্ক। ঠিক আছে, আচ্ছা একটু নিচের দিকে যাই, তাহলে এখান থেকে একটু লিখে দিই, তার মানে হচ্ছে ই কষ্ট হবে, তাহলে ই কষ্ট হবে হচ্ছে মাইনাস একটা এন ইউজ করলাম, এন মানে হচ্ছে পাক সংখ্যা, অনেকগুলো পাক থাকে, এন ডি ফাই ডিভাইডেড বাই ডিটি যেটা ছিল, তার মানে হচ্ছে মাইনাস এন 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 ডি ফাই এর মান তাহলে এম বসাইলাম, ডি আই ডিভাইডেড বাই ডিটি, কারণ হচ্ছে এই যে ফাই এর মানটা, এই যে ফাই এর মান হচ্ছে এম আই পাইছিলাম, এই এম আইটা এখানে বসাইলে এম কনস্ট্যান্ট সামনে চলে আসছে, ডিআই ডিভাইড বাই ডিটি, এটাই হচ্ছে আমাদের পারস্পরিক আবেশ গুণাঙ্কের ইকুয়েশন। এই জিনিসটা হচ্ছে আমাদের পারস্পরিক আবেশ গুণাঙ্কের ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এই পারস্পরিক আবেশের ইকুয়েশন আর পারস্পরিক আবেশ গুণাঙ্ক হচ্ছে এম, এই এম এর এককটাও কিন্তু হেনরি, এই যে এমটা আছে এম এর এককটাও কিন্তু আমাদের এখানে হেনরি। ওকে, তাহলে এখন আমরা একটা প্রবলেম দেখি, প্রবলেম দেখলে আর একটু ইজি হয়ে যাবে, একই জিনিস একই রকম। এখানে বলছে মুখ্য কুণ্ডলিতে 0.5, তার মানে হচ্ছে 0.5 টি এর মান, সেকেন্ডে তড়িৎ প্রবাহ 6 থেকে 1, 6 থেকে 1 হয়েছে কত, 6 থেকে 1 হইলে আনলে গৌণ কুণ্ডলিতে 5 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হলে পারস্পরিক আবেশ গুণাঙ্ক যেটাকে মিউচুয়াল আবেশ গুণাঙ্ক কত সেটা বের করতে হবে। এখানে কুণ্ডলিতে পাক সংখ্যা যেহেতু দেওয়া নাই, 1 ধরে নেব, তাহলে এই ইকুয়েশনটা থেকেই সলভ করব। তাহলে এই ইকুয়েশনটাই জাস্ট আমরা এখানে বসাবো, এই ইকুয়েশনটা বসাইলে এখানে আসবে হচ্ছে 5 ইকুয়ালস টু, এই মাইনাস উঠাই দিব, এন উঠাই দিব, এম ডিআই ডিভাইডেড বাই ডিটি, তার মানে হচ্ছে অতএব এম ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 5 ডিভাইডেড বাই ডিআই এর মান হচ্ছে 6, তাহলে 5 হবে, ডিভাইডেড বাই ডিটি এর মান হচ্ছে 0.05, তাহলে জাস্ট এখন এটাকে ক্যালকুলেশন করলেই তোমরা আনসারটা পেয়ে যাবা, হচ্ছে এখানে 0.05 হেনরি, 0.05 হেনরি আনসার, এটাই আমাদের আনসার। নো, ভুল বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সক্রিয় আবেশ গুণাঙ্ক এবং পারস্পরিক আবেশ গুণাঙ্ক এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার করলাম, এবং মাথায় রাখতে হবে পারস্পরিক আবেশ গুণাঙ্ক যেটা মিউচুয়াল ইন্ডাকশন, যেটা এটার ব্যবহার আছে মূলত ট্রান্সফরমারে, মিউচুয়াল ইন্ডাকশনের ব্যবহার আছে মূলত ট্রান্সফরমার, অর্থাৎ পারস্পরিক আবেশ গুণাঙ্ক বা পারস্পরিক আবেশ এই কনসেপ্টটা থেকেই মূলত ট্রান্সফরমার এটা বানানো হয়। ঠিক আছে, চলো তাহলে আমরা একটু দেখি, এই যে আমাদের ট্রান্সফরমার, তো ট্রান্সফরমারের ক্ষেত্রে কি ঘটে একটু বোঝার ট্রাই করি। ট্রান্সফরমারের ক্ষেত্রে আমাদের এরকম দুইটা কন্ডিশন, মানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রাইমারি কুণ্ডলী, যেটাকে আমরা বলি হচ্ছে মুখ্য কুণ্ডলী, আর একটা থাকে হচ্ছে সেকেন্ডারি কুণ্ডলী, যেটাকে আমরা বলি হচ্ছে গৌণ কুণ্ডলী, মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলী। ঠিক আছে, একটু বড় করে দেখি, তাহলে মুখ্য কুণ্ডলীতে যদি আমরা এখানে পারস্পরিক আবেশ গুণাঙ্কটা ইউজ করি, সেটা হচ্ছে ইপি, যেটা ইপি আছে, ইপি ইকুয়ালস টু মাইনাস এনপি, এন মানে হচ্ছে প্রাইমারি কুণ্ডলীতে পাক সংখ্যা, এনপি এম ডিআই ডিভাইডেড বাই ডিটি,
ঠিক আছে। আর সেকেন্ডারি কুণ্ডলিতে যদি আমরা এই পারস্পরিক আবেশ গুণাঙ্কটা ইউজ করি, সেটা হচ্ছে ইএস ইকস টু মাইনাস এনএস এম ডিআই ডিভাইডেড বাই ডিটি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা 1 নাম্বার এবং এটাকে আমরা 2 নাম্বার যদি ধরি, 1 এবং 2 এই দুটাকে যদি আমরা অনুপাত করি, অনুপাত করলে আমাদের এরকম আসে হচ্ছে, অনুপাত করলে ই এস ডিভাইডেড বাই ইপি সমান সমান লেখা যায় হচ্ছে এন এস ডিভাইডেড বাই এন পি। ইএস ডিভাইড বাই ইপি সমান সমান ইকুয়ালস টু লেখা যায় এন এস ডিভাইড বাই এনপি। এইটাই মূলত হচ্ছে এই যে পার্টটা, এটাই মূলত হচ্ছে একটা ট্রান্সফরমারের মূল যে সূত্র বা ইকুয়েশন, সেটা হচ্ছে সেই ইকুয়েশনটা। ঠিক আছে, এখান থেকে আস্তে আস্তে আরো বাকিগুলোও আসে। যদি একটু দেখি, একটু ছোট করে দেখি, এইটুক সমান সমান আবার এখান থেকে ইকুয়ালস টু লেখা যায়, এটা ইকুয়ালস টু আবার লেখা যায় হচ্ছে আইপি ডিভাইডেড বাই আইএস, আইপি ডিভাইড বাই আইএস মানে হচ্ছে প্রবাহের উল্টা। ঠিক আছে, এখান থেকে মানে হচ্ছে প্রবাহটা যদি বিভবের উল্টা হয়, আর যদি আর এর ক্ষেত্রে লিখি সেটা, আর এর ক্ষেত্রে যেটা লিখি, আচ্ছা এটা পরে লিখতেছি। এটাই হচ্ছে আমাদের একটা ট্রান্সফরমারের যে ইকুয়েশন বা সূত্র সেটা। তো এটা সূত্র থাকলে এখান থেকে ম্যাথ তোমরা ইজিলি করতে পারবে, এটা নিয়ে প্রবলেম নাই। ম্যাথ যে কোনো ম্যাথ করা যাবে। আর ট্রান্সফরমার মূলত কি কাজে লাগে, কয় ধরনের, সেটা জাস্ট একটু দেখি, যেহেতু থিওরিটিক্যাল কোশ্চেন আসারও সম্ভাবনা আছে। তাহলে এখান থেকে দেখি, ট্রান্সফরমার মূলত 2 ধরনের, এটা তোমরা টুকটাক জানো। ট্রান্সফরমার মূলত 2 ধরনের। ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে স্টেপ আপ, স্টেপ আপ স্টেপ আপ ট্রান্সফরমার, আর 2 নাম্বার হচ্ছে স্টেপ ডাউন। স্টেপ আপ এবং স্টেপ ডাউন 2 ধরনের ট্রান্সফরমার। স্টেপ আপের কাজ কি? স্টেপ আপের কাজ, স্টেপ আপ ট্রান্সফরমার অলওয়েজ ভোল্টেজ বাড়ায়, ভোল্টেজ বাড়ায়। স্টেপ আপের কাজ হচ্ছে ভোল্টেজ বাড়ানো, স্টেপ আপের কাজ হচ্ছে ভোল্টেজ বাড়ানো। স্টেপ ডাউনের কাজ হচ্ছে ভোল্টেজ কমানো, স্টেপ ডাউনের কাজ হচ্ছে ভোল্টেজ কমানো। এই একটা জিনিস মাথায় রাখলেই হয়ে যায়। স্টেপ আপের কাজ হচ্ছে ভোল্টেজ বাড়ানো। এখন দেখো, এখন তুমি খুব ইজিলি বুঝতে পারবা যে ভোল্টেজ বাড়ানো মানে কি। স্টেপ আপের কাজ হচ্ছে যে এর মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা অপেক্ষা কম হবে। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা অপেক্ষা কম হবে, কারণ এখানে পাক যদি বেশি হয় মানে কুণ্ডলী বেশি হয়, তাহলে এখানে হচ্ছে কি, এখানে ই এর মানটা বাড়বে। তার মানে ইএস ইজ গ্রেটার দ্যান ইপি, ইএস ইজ গ্রেটার দ্যান ইপি। যে ঠিক সেম জিনিসটার এর উল্টা হচ্ছে, এখানে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা অপেক্ষা বেশি হবে স্টেপ ডাউনে। তার মানে হচ্ছে কি, এখানে হচ্ছে মুখ্য কুণ্ডলীর যে ভোল্টেজটা হবে, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজটা গৌণ কুণ্ডলীর ভোল্টেজ অপেক্ষা বেশি হবে। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজটা গৌণ কুণ্ডলীর ভোল্টেজ অপেক্ষা বেশি হবে। এটাই হচ্ছে এখানের মূল থিম বা মূল বিষয়। এখন এখানে আরেকটু জানার আছে, একটু জেনে রাখা ভালো, যে স্টেপ আপ আমরা ইউজ করি, স্টেপ আপ আমরা ইউজ করি হচ্ছে যেখানে আর কি আমাদের বিদ্যুৎ উৎপাদন হয় পাওয়ার প্ল্যান্টে, পাওয়ার প্ল্যান্ট, স্টেপ আপ ট্রান্সফরমার, পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্ট। পাওয়ার প্ল্যান্টে আমরা কি করি, পাওয়ার প্ল্যান্টে আমরা হচ্ছে এই স্টেপ আপ ট্রান্সফরমারটা ইউজ করি। এখন স্টেপ আপ ট্রান্সফরমার পাওয়ার প্ল্যান্টে কেন ইউজ করি, কারণ স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে আমরা ভোল্টেজটা বাড়াই, ভোল্টেজটা আমরা কি করি, বাড়াই, ভোল্টেজ বাড়াই, আমরা অনেক দূর দূরান্তে নিয়ে যাই। কারণ কি, পাওয়ার প্ল্যান্টে যে বিদ্যুৎ উৎপাদন হয়, পাওয়ার প্ল্যান্টে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার আই এর মান, প্রবাহ অনেক বেশি থাকে। প্রবাহ যদি বেশি থাকে সেখানে হচ্ছে লসটা অনেক বেশি হয়। যখন তারের মধ্য দিয়ে অনেক অধিক প্রবাহের কোনো বিদ্যুৎ আমরা কোনো জায়গা পাস করি, তখন লসটা অনেক বেশি হয়। লস বেশি হওয়ার
এই কারণে আমরা পাওয়ার প্ল্যান্টে একটা স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করি। স্টেপ আপ ট্রান্সফরমার ভোল্টেজটা বাড়াই দেয়, প্রবাহটা কমাই দাও। মনে রাখবা, স্টেপ আপ কি করবে? ভোল্টেজ বাড়াবে। যেহেতু ভোল্টেজ বাড়াবে তার মানে অবশ্যই প্রবাহ কমাই দিবে। তার মানে স্টেপ আপ ট্রান্সফরমারটা ভোল্টেজটা বাড়ায়, প্রবাহটা কমাই দেয়, লস কমে যায়। স্টেপ ডাউন হচ্ছে আমরা ইউজ করেছি আমাদের বাসায়, ঠিক আছে? বাসায় যখন সংযোগ দেয়, বাসায় আমরা স্টেপ ডাউন ইউজ করি। স্টেপ ডাউনে কি করি? ভোল্টেজটা কমাই ফেলি। কারণ ওই যে আমাদের মেইন লাইনে থাকে কত, মেইন যে লাইনগুলো থাকে, ইলেকট্রিসিটি মেইন যে লাইনগুলো এরকম 11,000 ভোল্টেজ থাকে, 33,000-এর লাইন থাকে, একটু দেখবা অনেক সময় এগুলো খুব বিপজ্জনক থাকে। 11,000 ভোল্টেজ, 33,000 ভোল্টেজ, এরকম অনেক থাকে। তাহলে ওইগুলো কি হয়? 36,000 ভোল্টেজ। এগুলো থেকে লাইনে বাসা বাড়িতে আমরা যখন বাসায় নিয়ে আসি, সেই ভোল্টেজটা হয়েছে 220 থেকে 240। শেষ, আর কিছু করার দরকার নাই। ওকে, তাহলে আমরা একটা প্রবলেম দেখতে পারি। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এটা তোমরা ইজিলি পারবা, আমি জাস্ট বলে দিই। একটি স্টেপ আপ ট্রান্সফরমারের ভোল্টেজ, ট্রান্সফরমারকে 100 ভোল্ট সরবরাহ করা হলো, 100 ভোল্ট সরবরাহ করা হলো। স্টেপ আপ, স্টেপ আপ যেহেতু হবে তাহলে এনএস এর মান, এনএস কম হবে, এনএস বেশি হবে, এনপি কম হবে। এবং 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া গেল, মানে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া গেল, ভোল্টেজ সরবরাহ করা হয়েছে। ট্রান্সফরমারটির মুখ্য গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত, মুখ্য এবং গৌণ কুণ্ডলী মানে এনপি এবং এনএস, এনপি এবং মুখ্য, প্রাইমারি, সেকেন্ডারি, গৌণ কুণ্ডলীর অনুপাত, পাক সংখ্যার অনুপাত হচ্ছে 1/20, 1:20। এখন বলছে গৌণ কুণ্ডলিতে সৃষ্ট ভোল্টেজ, গৌণ কুণ্ডলিতে সৃষ্ট ভোল্টেজ এবং মুখ্য কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, এবং মুখ্য কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। খুবই ইজি বিষয়। আর এখানে যে বলছে 100 ভোল্ট সরবরাহ করা হয়েছে, সেটা হচ্ছে মূলত ইপি, প্রাইমারিতে 100 ভোল্ট সরবরাহ করা, কারণ স্টেপ আপ, কারণ গৌণ কুণ্ডলীতে ভোল্টেজ চাইছে। এই যে গৌণ কুণ্ডলী মানে ইএস এর মান চাইছে, ইএস ইকুয়ালস টু হোয়াট, ইএস ইকুয়ালস টু হোয়াট, সেটা আমাদের চাইছে। তা খুব ইজি বিষয়, আমরা জানি যে যেহেতু হচ্ছে এটা দেওয়া আছে, ইএস লাগবে কি আমাদের? ইএস, তাহলে ইএস আগে নি, ইএস ডিভাইডেড বাই ইপি, ইপি সমান সমান লিখতে পারি হচ্ছে এনএস ডিভাইডেড বাই এনপি। ক্যালকুলেশন করবা হয়ে যাবে, ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে আই পি ডিভাইডেড বাই আই এস। এখানে আই এস এর মান দেওয়া আছে অলরেডি, আই এস আমি একটু লিখে দিচ্ছি, এখানে আছে আই এস না আই পি এর মান। প্রাইমারিতে ভোল্টেজ দেওয়া আছে, প্রাইমারিতে 2 অ্যাম্পিয়ার পাওয়া গেছে। কত? 2 অ্যাম্পিয়ার, কারণ প্রাইমারিতে আমরা 100 ভোল্ট সরবরাহ করার জন্য 2 অ্যাম্পিয়ার প্রবাহ পাইলাম। প্রবলেমটা দেখতে মনে অসুবিধা হচ্ছিল, একটু বড় করে দিলাম, 2 অ্যাম্পিয়ার প্রবাহ পাইছি। তাহলে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ এবং মুখ্য কুণ্ডলীর ভোল্টেজের মানটা কত কি বের করতে হবে। শেষ। এখন আমি এটা আর করে দেব না, এতটুকু দায়িত্ব তোমার, তোমরা নিজেরা এগুলো পারো, ঠিক আছে? ওকে, তো আজ এই পর্যন্ত শেষ।